দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধানে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণার আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকের ঝুঁকি। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, হার্ট অ্যাটাকের ঝুঁকি একসময় মনে করা হতো যে বয়স্ক মানুষদেরই বোধহয় হার্ট অ্যাটাক হয়, কিন্তু এখন হার্ট অ্যাটাকের ঝুঁকি নেই কার। দেখা যাচ্ছে খুব অল্প বয়স্ক মানুষদেরও হার্ট অ্যাটাক হচ্ছে, পুরুষদের হচ্ছে, মহিলাদের হচ্ছে। এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কি, এই ঝুঁকি থেকে বাঁচার উপায় কি, এই সব বিষয় নিয়ে আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। একটু যদি আমরা মূল আলোচনা যাওয়ার আগে একটু আলাপ করতে চাই যে হার্ট অ্যাটাক আসলে বিষয়টা কি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সাথে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। হার্ট অ্যাটাক খুব বেশি শুনতে পাচ্ছি ইদানিং, সারা দেশেই সারা ওয়ার্ল্ডেই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেশি। এবং কারণটা কি, হার্টের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে হার্ট তার রক্ত সাপ্লাইটা পায় না এবং রক্তের মাধ্যমে কিন্তু হার্ট তার এনার্জি সোর্সটা পায়। এবং এই যে করোনারি আর্টারি বা হার্টের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া বা ব্লক হওয়া, এটাই কিন্তু হার্ট অ্যাটাকের মূল কারণ এবং প্যাথোলজি বলতে পারেন। অর্থাৎ শরীরেতে বিভিন্ন জায়গায় তো রক্ত সরবরাহ করা হার্টের কাজ, আবার হার্ট নিজেরও আসলে রক্ত সরবরাহ লাগে। আপনি যা বলছেন, হার্টে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান এগুলো যে বেঁচে আছে, এগুলো কিন্তু আমাদের ব্লাড সাপ্লাইয়ের উপর বেঁচে আছে। অর্থাৎ এই অর্গ্যানগুলোর জন্য তার চালিকা শক্তি হিসাবে একটা গাড়ির জন্য যেরকম ফুয়েল লাগে, ঠিক আমাদের বডিরও, আমাকে ব্রেন যখন কাজ করে তার ফুয়েল লাগে। হার্ট যখন কাজ করবে, হার্টকে কিন্তু মেকানিক্যাল কাজ করতে হয়। বডির সবগুলো অর্গ্যান কিন্তু ওরা কিন্তু নিশ্চুপ আছে, হ্যাঁ, ওরা শুধু ফাংশনটা আছে, ফাংশনিং, কিন্তু এখানে কিন্তু মেকানিক্যাল কাজ। অর্থাৎ তাকে মুভ করতে হচ্ছে, পাম্প করতে হচ্ছে, একটা পাম্প মেশিনের মতো। তো এই পাম্প মেশিন যে সারা বডিতে ব্লাড সাপ্লাই করছে, ওর এই পাম্পিং অ্যাকশনের জন্য তার কিছু নিউট্রিশন লাগে বা ফুয়েল লাগে। এই ফুয়েলগুলো কিন্তু ব্লাড। এখন সেই ব্লাড যদি কোনো কারণে ব্লাড চলাচলের পথটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ সহজ কথায় রক্তনালী যদি ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেটাই কিন্তু হার্ট অ্যাটাকের মেইন কারণ। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। এই যে বন্ধ হওয়ার তো কিছু কারণ রয়েছে, আমরা যদি একটু জানতে চাই আসলে ঝুঁকি এর কথা বললেন আপনি, যে ইদানিং এই শব্দটি শোনা যাচ্ছে, প্রথম দিকে বলছিলেন, এমন কোনো পরিসংখ্যান কি আছে যে বাংলাদেশের এটার প্রকোপ কেমন? আমাদের দেশে আমাদের খুব বেশি কিন্তু স্ট্যাটিস্টিক্স আসলে ওইভাবে নাই। আমাদের হসপিটালে, আমি যে সেন্টারটাতে কাজ করি, এটা বাংলাদেশে সবচেয়ে বড় এবং ন্যাশনাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন। এখানে ২৫০০ বেডের একটা হসপিটাল। এখানে ৩ থেকে ৩,৫০০ পেশেন্ট কিন্তু প্রতিদিন ভর্তিই থাকে এবং আউটডোরে যে পেশেন্টগুলো আসে সেটাও প্রায় ২-৩ হাজার। তো মানে কি, এখানে ৫,০০০ পেশেন্ট কিন্তু প্রতিদিন হার্ট অ্যাটাকে চিকিৎসা হচ্ছে। তো এই ঝুঁকিটা কিন্তু আমরা যাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা দেখতে পাবো, কারো না কারো স্টেন্টিং করা হয়েছে, কারো না কারো হার্ট অ্যাটাক হয়েছে। এটা অনেক বেশি আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুব বেশি কিন্তু ওই স্ট্যাটিস্টিক্সটা নাই, কিন্তু আমরা দেখি যে একদম প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। অর্থাৎ আপনি যদি বলেন যে প্রতি 10 জনে একজন হচ্ছে, এরকমই ব্যাপারটা। আচ্ছা, এই যে ঝুঁকির কথা বলেন, কাদের আসলে ঝুঁকি বেশি, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এই হার্ট অ্যাটাকের ঝুঁকির জন্য প্রথমত হলো যে রক্তনালীতে বন্ধ হতে হবে। তাহলে বন্ধটা কাদের বেশি হচ্ছে, তাদের ঝুঁকি বেশি। আমাদের রক্তনালী বন্ধ হওয়ার জন্য দুটো প্যাথোলজি কাজ করে। একটা হলো যদি এখানে কোনো চর্বি বা চর্বি জাতীয় পদার্থ, বা আমরা যেটাকে মেডিকেলের ভাষায় অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, অ্যাথেরোস্ক্লেরোসিস প্রক্রিয়া যাদের বেশি, তাদের রক্তনালীগুলো আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। যেমন নদী বন্ধ হয়ে যায়, পলি পড়ে পড়ে, ময়লা পড়ে পড়ে বন্ধ হয়ে যায়, সেরকম রক্তনালীগুলো ঠিক সেরকম অ্যাথেরোস্ক্লেরোসিস বা চর্বি জমে জমে বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই গ্রুপে আছে আপনার ডায়াবেটিক পেশেন্ট, যারা খুব কায়িক পরিশ্রম কম করে, তারা, যাদের সিডেন্টারি লাইফস্টাইল, তারা, যারা খুব ধূমপান করেন তারা। কারণ ধূমপানগুলো করে কি, ধূমপান কিন্তু রক্তনালীর ভিতরে যে ইন্টিমা যে লেয়ার, এই লেয়ারটাকে কিন্তু নষ্ট করে দেয়, সেখানে ইনফ্ল্যামেশন করে, সেখানে আলটিমেটলি রক্তটা জমাট বাঁধে, যার ফলে এই ধূমপান অর্থাৎ স্মোকিং। আরেকটা গ্রুপ আছে যারা আপনি দেখবেন যে অ্যালকোহল ইনটেক করে, আনকন্ট্রোলড অ্যালকোহলিজম তাদের, হ্যাঁ, এই পেশেন্টগুলো, এবং যাদের স্ট্রেসফুল লাইফস্টাইল,
বিশেষ করে আমাদের দেশে কিন্তু আমার স্ট্রেসফুল লাইফস্টাইলে খুব অল্প বয়সে মানুষ পাই যাদের লাইফস্টাইলটা খুব স্ট্রেসফুল। আপনার রক্তনালীতে ব্লক নাই, কিন্তু ওই ক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আপনি খুব টেনশন করছেন, আপনার মানে এমন কেউ মারা গেল বা এমন কিছু অঘটন ঘটে গেল, এই যে একটা আতঙ্ক, এই যে একটা ভয়, এই যে একটা স্ট্রেস, আপনার মানে জাহাজ ডুবে গেল, আপনার ব্যাংক দেউলিয়া হয়ে গেল, এই যে স্ট্রেসগুলো, আপনার অনেক কাজে টার্গেট, অনেক কিছু, এগুলো থেকে কিন্তু করোনারি আর্টারি একটা স্পাজম হয়, আমরা বলি স্পাজমোটিক হয়ে রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, তরুণদের মধ্যে এখন দেখা যাচ্ছে যে একটা বড় অংশেরই হার্ট অ্যাটাক হচ্ছে, এটা আসলে কারণ কি? তরুণদের, এই যে বললাম যে তরুণদের, আপনি কি খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমাকে মাঝে মাঝে রেস্টুরেন্টে চা খাওয়া হয়, আমাদের কিন্তু স্মোকিংটা মনে হয় খুব বেশি বেড়ে গেছে, এবং বিশেষ করে মেয়েরা কিন্তু খুব স্মোক করে। এই কথাগুলো আমি জানি না, খুব প্রাসঙ্গিক কিন্তু, জি, কারণ জি। আমরা একটা ডিজিজ নিয়ে কথা আচ্ছা, বলছি। তরুণদের যে Smoking- হার্ট অ্যাটাক কেন বাড়ছে এই প্রসঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাবে। একজন দর্শক আছে আমাদের সাথে, দর্শকের ফোনটা নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম হলো তানিয়া। আমার বয়স 40। আমি আমার হাজবেন্ডকে নিয়ে কথাটা বলতে চাইছি। জি, হাজবেন্ডের আমার বয়সটা যদি বলতেন। জি হ্যাঁ, আমার হাজবেন্ডের বয়স 43 হবে। জি জি উনি হলো, ওনার 3 বছর আগে হার্ট অ্যাটাক হয়েছে, 2টা রিং পড়ানো হয়েছিল। জি তারপর সে একদম পুরো সুস্থ আছে, তার কোনো সমস্যা হয় নাই। সে এখন আর কি বাইরে চলে গেছে, জাপানে কাজ করে, জি। একটু হার্ড ওয়ার্ক করে আর কি, তো তার কোনো সমস্যা নেই, সে সুস্থ আছে। তো একজন কি মানে হার্টের পেশেন্ট কি এরকম হার্ড ওয়ার্ক করতে পারবে? তার কি কোনো রিস্ক আছে? জি, নাকি শারীরিক এটা খুবই করতে পারবে? খুবই প্রাসঙ্গিক আপনি প্রশ্ন করেছেন। আপনার কি কিছু জানার আছে কিনা? ওনার ডায়াবেটিস আছে? না, ওনার ডায়াবেটিস নাই। আচ্ছা, ওনার বয়স যদি 43 হয়, 43 খুবই ইয়াং, কিন্তু আমার যে ইয়াংদের নিয়ে কথা বলছিলাম, ইয়াং পেশেন্ট, ওনার কিন্তু দুটো রক্তনালীতে ব্লক ছিল, সেই জন্য খুব সম্ভবত স্টেন্টিং করা জি, হয়েছে 3 বছর আগে। হ্যাঁ 3 বছর আগে, এবং এখন ভালো আছেন। আমার মনে হয় যে উনি ভালো থাকবেন, তবে ওই যে যে কিছু পজিটিভ কিছু মানে রিস্ক ফ্যাক্টর থাকে, ওই রিস্ক ফ্যাক্টরগুলো থেকে কিন্তু ওনাকে মানে বেঁচে থাকতে হবে। একটু যদি আমি আপনাকে এখানে সহযোগিতা করি, উনি স্পেসিফিক একটা, ওগুলি তো বলবেনই পরামর্শ, উনি যেটা বলেছে হার্ড ওয়ার্ক করতে পারবে কিনা। হ্যাঁ, হার্ড ওয়ার্ক, হ্যাঁ উনি হার্ড ওয়ার্ক কিন্তু করতে পারবেন, কোনো বাধা নেই। এই পেশেন্টগুলো আপনার স্টেন্টিং কিন্তু ওনার রক্তনালীটা কিন্তু আবার খুলে গেছে, হ্যাঁ উনি কিন্তু আগের মতোই কাজ করতে পারবেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, এবং উনি কিছু করতে নিয়ম পারবেন। মানতে হবে, নিয়মগুলো কিন্তু যদি হ্যাঁ, একটু বলে দিতেন। ওনার যে রিস্ক ফ্যাক্টর থাকে কিছু কিছু, ওই রিস্ক ফ্যাক্টরগুলোকে কিন্তু রিমুভ করতে হবে। যেমন কারো যদি অভ্যাস থাকে যে দিনে 2 প্যাকেট 3 প্যাকেট করে সিগারেট খায়, সেটাকে জিরো করতে হবে। আমরা পেশেন্টদেরকে বলি যে সিগারেটটা, বলে যে ভাই আমরা সিগারেট ছেড়ে দিয়েছি, কবে ছাড়লেন? বলে যে এই তো রোগ ধরা পড়ার পর সিগারেটটা ছেড়েছি। এটা আসলে সিগারেট, ধূমপান বলেন বা অ্যালকোহলিজম, আমরা যেটা অ্যালকোহল বা ওয়াইন যেটা বলি, এটাকে আসলে জিরোতে নামায় আনতে হবে। এরপরে হলো স্ট্রেসফুল যেটা লাইফস্টাইল, আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু সেখান থেকে স্ট্রেসটাকে কমাতে হবে। আপনি কাজ করলেন হাসি খুশি একটা পরিবেশে, প্রত্যেকটা ওয়ার্কিং প্লেস যেন আমার জন্য কোনো চাপ না থাকে। আমি কাজ করতে, আমাদের কিন্তু কারোর সমস্যা নেই, কিন্তু কাজে যে চাপ, আমি কাজ করছি, আমার ওইদিকে আমার টেনশন হচ্ছে যে আমার ফ্যামিলিটা ভালো যাচ্ছে না, ও থেকে মানে জি, এই কিন্তু স্ট্রেস, আসলে আমরা তো দেখেছি যে যারা আসলে প্রবাসে থাকে, এক ধরনের তো আসলে উদ্বেগ উৎকণ্ঠাটা থাকে আসলে। এই স্ট্রেস ফ্রি একটা হচ্ছে যে ওখানকার লাইফস্টাইল, জাপান সম্পর্কে আমরা হ্যাঁ, জানি একটা জাপান তো খুব স্ট্রেসফুল, ভালো একটা দেশ। আর ওনার ফ্যামিলি এখানে আছে, সেটাও কিন্তু সেটাও একটা স্ট্রেস। জি। কিন্তু এখন যেহেতু টেকনোলজিতে এত ডেভেলপ যে এখন সারাক্ষণ কথা বলা যায়, এই স্ট্রেসটা কিন্তু খুব একটু কম, যদিও দূরে। তারপরে জাপানের কিন্তু ফুড হ্যাবিটটা কিন্তু খুব ভালো। আমার মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট হলো ওদের ফুড হ্যাবিট, এবং লাইফস্টাইলটা ওরা আমার মনে হয় যে আমাদের দেশের চেয়ে অন্তত ভালো। কিন্তু ওয়ার্কিং লোডটা আসলে আমরা জানি যে একটু একটু আমরা বেশি যেরকম থাকে। খুব বসে খাওয়া যে আমাদের একটা অভ্যাস আছে, ওরা কিন্তু সেটা করে না, এবং প্রত্যেককেই শ্রম দিতে হয়। অবশ্য একটা জিনিস ভালো যে হার্ট অ্যাটাকের পেশেন্ট, আমাদের কিন্তু কায়িক পরিশ্রমটাকে কিন্তু আমরা চাই, সিডেন্টারি যেটা লাইফস্টাইল, সেটাই আসলে ওনার প্রশ্ন ছিল। ওনার জন্য কোনো সমস্যা নেই, উদ্বেগ আসলে উনি উৎকণ্ঠার ভালো কোনো থাকবেন কারণ আশা করি। আচ্ছা, তরুণদের মধ্যে একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, আপনি আলাপ শুরু করেছিলেন, আসলে কি কি কারণে বা কেন তাদের বেড়ে যাচ্ছে? আচ্ছা, তরুণদের মাঝে তরুণ কিন্তু আমাদের 40 আগে কিন্তু সবাইকে আমরা তরুণই ধরি, আমি ব্যক্তিগতভাবে ধরি। এই তরুণ বয়সে কিন্তু আমাদের দেখবেন একটা ফান করতে করতে কিছু কিছু জিনিস আমরা কিন্তু বড় একটা রিস্কে পড়ে যায়, সেটা হচ্ছে যেমন স্মোকিং। আমি ব্যক্তিগতভাবে যেটা লক্ষ্য করেছি, আমাদের দেশে কিন্তু পরিসংখ্যান নাই বললেই চলে, তরুণদের মাঝে, ইয়াংদের মাঝে, ইউনিভার্সিটি পড়া স্টুডেন্টদের মাঝে স্মোকিংয়ের প্রবণতাটা কিন্তু অনেক বেড়েছে, এবং এটা যেন একটা ফ্যাশন, এটা যেন একটা স্টাইল, এটা একটা ফান করতে করতেই কিন্তু স্মোকিংটা হয়ে যাচ্ছে, এবং তারা চেইন স্মোকার। এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার আমাদের হার্ট অ্যাটাকের জন্য।
ফার্স্ট রিস্ক। এরপর আরেকটা গ্রুপ আছে যারা এখান থেকে আরেকটু আগাচ্ছে, ওরা কিন্তু অ্যালকোহল ইনটেক করছে বিভিন্ন ফর্মে। আমি নামটা বলতে চাচ্ছি না, কিন্তু অ্যালকোহলের কিন্তু একটা মানে এখান থেকে একটা মানে অ্যালকোহল বাজারজাতকরণ থেকে শুরু করে সব কিছুতে দেখবেন যে এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে এটা নিয়েই যেন লেগে থাকতে হচ্ছে, অন্য কিছু আর কি দেখবে। এই বিভিন্ন নামে যেগুলো আসছে, যেগুলো নতুন নতুন সংস্করণ, এগুলো কে খাচ্ছে? তরুণরা। এটা ইউজার কিন্তু তরুণরা। এবং ওটাতে আলটিমেটলি কী হচ্ছে, ওদের কিন্তু আলটিমেটলি ওই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু ওটাও বাড়াচ্ছে। অর্থাৎ এই মাদক সেবন, স্মোকিং, ঘুমানোর যে হ্যাঁ স্ট্রেসের যে কথাগুলো বলছিলাম, আমি বারবার স্ট্রেসের কথা বলছিলাম। স্ট্রেস ফ্রি একটা লাইফ, যেটা আমার কিন্তু 8 থেকে মিনিমাম 8 ঘন্টা ঘুম কিন্তু প্রয়োজন। আমার 6 ঘন্টা অনেক সময় বলে থাকি, কিন্তু 6 ঘন্টা আমার লাইফে যত বয়স কম, যেমন একটা বাচ্চা মানে জন্মের পরে দেখবেন যে ও 18 ঘন্টা ঘুমায়, মানে কি ওর ঘুমটা প্রয়োজন আমার বডির রিকভারির জন্য। আমি যে কাজগুলো করছি, আমার এই রিকভারির জন্য কিন্তু আমার ন্যাচারাল রিকভারিটা হয় কিন্তু ঘুমের মাধ্যমে। যার ফলে আমার ব্যক্তিগত অভিমত হলো মিনিমাম 8 ঘন্টা যদি কেউ ঘুমান, তাহলে কিন্তু ওনার ওই বাকি যে 18 ঘন্টা যে মানে বডিতে যে আপনার সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল যেগুলো তৈরি হলো বা মেটাবলিক ইন্ড প্রোডাক্ট যেটা তৈরি হলো, আমাদের ক্লান্তি বলেন, আমাদের অবসাদ, সব কিছু কিন্তু কেটে যায়। মিনিমাম 8 ঘন্টা ঘুমানো দরকার সবাইকে আসলে। আর্লি যে ঘুমে বেডে চলে যাওয়া, এই অভ্যাসটা আসলে আমাদেরকে করতে হবে অবশ্যই। এছাড়া এই স্ট্রেসের পরে সেকেন্ড আরেকটা ফ্যাক্টর, আমাদের কিন্তু পারিবারিকভাবে বা জেনেটিক্যালি আমরা অনেকে কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট। আমাদের করোনারি আর্টারিতে এটাকে যদি ব্লক করতে হয়, এটা একটা অ্যাস্টাবলিশ ডিজিজ হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস মেটাবলিক কারণে কিন্তু এখানে চর্বি জমা হচ্ছে। আপনি যেটাই খান না কেন, আলটিমেটলি নেট রেজাল্ট হচ্ছে কিছু চর্বি তৈরি হচ্ছে বডিতে। এই চর্বির ধর্মটা এমন, ও রক্তনালীতেই জমে, এবং রক্তনালীগুলো এই চর্বি জমে খুব বেশি দিন লাগে না। 1 বছর আগে ভালো ছিল, দেখবেন 1 বছরের মাঝে ও করোনারি আর্টারি ডিজিজ, বুকে ব্যথা, এনজিওগ্রাম করেন, দেখবেন অনেকগুলো ব্লক। এবং মজার ব্যাপার হচ্ছে, ডায়াবেটিক পেশেন্ট যাদের হার্ট অ্যাটাক হয়, ওদের একটা বা দুইটা ব্লক থাকে না, ওদের ডিফিউজ ব্লক, অনেকগুলো ব্লক, হিউজ ব্লক। হ্যাঁ, তাহলে ডায়াবেটিস আরেকটা। এবং এই ডায়াবেটিস কিন্তু এর থেকেও আসছে যে আমার সেডেন্টারি লাইফস্টাইল। আমরা অফিসে যারা কাজ করি, কিছু স্টাডি আছে এরকম যে যারা অফিসে চেয়ারে বসে কাজ করেন, আধা ঘন্টা পর একটু উঠে পাশের টেবিলে গেলেন, একটু কথা বললেন, মানে ব্লাড ফ্লোটা যাতে স্মুথ হয়। আমার স্ট্যাগন্যান্ট পলিসিটা একটু কর্মক্ষম থাকা। আমার নদীতে যদি আপনার ফ্লো না থাকে, তাহলে দেখবেন যে শ্যাওলা জমে যেরকম, অর্থাৎ আমার রক্তটা যাতে মানে এটা যে চলাচল থাকে এবং আমাদের একটা সুস্থ জীবন যাপন করে। একজন করে। দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোন কলটি নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে ফোনটি করুন। থেকে বলছি, আমার নাম রেখা, জি, আমার বয়স 39। জি, আমি রিফিট প্রোফাইল পরীক্ষা করছি। আমার ব্যাড কোলেস্টেরল আছে 250, আর টাইটিল ওটা হচ্ছে 400। জি। আমার মাঝে মাঝে প্রেশার বাড়ে, আবার কমে, আবার হঠাৎ করে আমার বুক ব্যথা হয়, চাপ দেয়, আবার জি। ঘাড় ব্যথা থাকে, মাথা ব্যথা প্রচন্ড থাকে। আর এর জন্য আমার কি কোনো সমস্যা হবে? যে আর এইচডিএল কত থাকে দেখেছেন, যেটা খারাপ, ভালো যেটা? ওটা হচ্ছে ভালোটা হচ্ছে আপনার 40 কাছাকাছি হবে। 40 না, 46 আছে। এটা 40 কাছাকাছি, ঠিক আছে, ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে কিনা? না, ডায়াবেটিস নাই আমার। প্রেশার আছে? ওষুধ খাই, আবার কমে যায় অনেক, একবার আবার অনেকবার, আবার হার্টবিটটা একটু বেশি আবার। আচ্ছা, এই যে আপনার এই যে এলডিএ যেটা খারাপ কোলেস্ট্রল 250 বা ট্রাইগ্লিসারাইড, এটার জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন? আমাদের কয়েকটা ওষুধ দিচ্ছে আপনার। যে আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা কিন্তু আমি বুঝতে পেরেছি আমরা, যে আপনার লিপিড প্রোফাইলটা কিন্তু ওনার সাংঘাতিক রকম এলোমেলো। হ্যাঁ, যেটা যা থাকার কথা এটা হচ্ছে 4-5 গুণ বেশি আছে। আপনার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি আছে, 400 এর কাছাকাছি, বা এলডিএল অনেক বেশি আছে। এখন ওই ভালো কোলেস্টেরল বা মন্দ কোলেস্টেরল আপনি যেটাই বলেন না কেন, এটা আপনি কিন্তু হৃদরোগের ঝুঁকিতে তো আছেনই, এবং সেটা করোনারি আর্টারি ডিজিজ। এবং এটা অবশ্যই আপনাকে এই লেভেলে গিয়ে কিন্তু শুধু ফুডে হবে না, এই রসুন পেঁয়াজ খেলে কিন্তু হবে না। টেস্টগুলি করেছে কিনা আমরা জানি, ইকো বা অন্য কিছু করেছে আপনার কিনা? যেটা লাগবে অবশ্যই একজন মেডিসিন স্পেশালিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ বা একজন কার্ডিয়াক সার্জন, ওনাদের শরণাপন্ন হতে হবে।
এবং ওনারা নিয়মতান্ত্রিকভাবে ওনার যেমন আপনার একটা ইসিজি, আপনি আসলে করোনারি আর্টারি ডিজিজ হয়ে গেছে হয়ে কিনা গেছে তার কিনা। একটা ইকোকার্ডিওগ্রাম এবং রক্তের কিছু যে পরীক্ষাগুলো এগুলো সেগুলো সঠিকভাবে করতে করে ওনার যদি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা যায় দ্যাটস ফাইন এবং সেই সাথে উনি আপনি ভালো যে থাকবেন। আগে যেটা আলাপ করেছিলাম যে আমরা যে লাইফস্টাইল মডিফিকেশন হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন আপনার কিন্তু যেটা লাল মাংস আমরা বলে থাকি, রেড মিট, খাসি, আচ্ছা, গরু। প্রিভেনশনের বিষয়টা, একটা হার্ট অ্যাটাক হয়ে গেলে একজন মানুষের উনি আসলে বোঝার উপায় কি যে না উনি এখন হার্ট অ্যাটাকে আক্রান্ত? আচ্ছা, বোঝা উপায়টা কিন্তু খুব টিপিক্যাল কিছু সিমটম আছে। আমরা সিমটম যেগুলো দিয়ে আমরা বুঝি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওই পেশেন্টের কী কী ঘটনা ঘটছে ওগুলো দিয়ে বুঝি, ওটাকে আমরা সিমটম বলছি। এখন প্রথম সিমটমটা খুব টিপিক্যাল যেটা, সেটা হলো সেন্ট্রাল চেস্ট পেইন হয়। সেন্ট্রাল চেস্ট পেইন মানে বুকে একদম মাঝখানে, এটা ছোট্ট জায়গা জুড়ে না, অনেকটা জায়গা জুড়ে চেস্ট পেইন হয়। এবং এই চেস্ট পেইন অনেক সময় পেইনও না থাকতে পারে, এটা মনে হবে যে আমাকে কেউ ছুরি মারছে, আমার বুকের উপর একটা বিশাল একটা পাথর চেপে বসে আছে। অথবা দেখা যাচ্ছে যে এটা এমন কিছু যে আমার অনেক সময় এগুলোও হচ্ছে না, আমার খুব আনইজি লাগছে, আমার ভালো লাগছে না। হ্যাঁ, এই একই সাথে আমার অনেক সময় বমি হয়ে যাচ্ছে, আমি ঘেমে যাচ্ছি। যদি এগুলো হয়, কোনো বুকে ব্যথা, বুকে চাপ অনুভব, সাথে যদি বমি হয়, আপনি যদি ঘামতে থাকেন, আপনি এসিতে বসে আছেন ঘামতে থাকেন, ঠান্ডা দিন, শীতের দিন আপনি ঘামতে থাকেন, এই অনুভূতিগুলো যদি হয় এবং আপনার বয়স যদি অ্যাডভান্স এজ যেটা 40 উপরে হয়, যদি আপনি ডায়াবেটিস থাকে, আপনি যদি স্মোকার হন, অ্যালকোহল নেওয়ার অভ্যাস থাকে, স্ট্রেসফুল লাইফস্টাইলে হন, ডেফিনেটলি আপনি বাসার থেকে হসপিটালের দিকে দৌড়াবেন, কারণ এটা হার্ট অ্যাটাকের একটা লক্ষণ। অনেক সময় এই পেনটা কিন্তু আপনার হাতে আসতে পারে, পিঠে যেতে পারে, হ্যাঁ, এটা গলার দিকে আসতে পারে, চোয়াল আসতে পারে, সেটা অ্যাসোসিয়েটেড, এটার সাথে থাকতে পারে। কিন্তু এটা কিন্তু একদম প্রত্যেকটা পেশেন্টে এই ঘটনাগুলো ঘটে। সেই সময় তাৎক্ষণিকভাবে আসলে কী করণীয়? ওনার হয়তো দেখা যাচ্ছে ওই ধরনের মানসিক বা শারীরিক অবস্থা থাকে না, কিন্তু আশেপাশে যারা থাকবেন তাদের ওই সময় কী করণীয়? আশেপাশে যারা থাকবেন ওনাদের রোলটাই কিন্তু এখানে ভ্যালুয়েবল, এবং ওনাদের যে কাজটা করা উচিত আমরা বলে থাকি যে আপনি যত দ্রুত আপনি হসপিটালে পৌঁছাতে পারবেন, এবং সেই হসপিটালটা হতে হবে এমন যেটা জেনারেল হসপিটাল হলে কিন্তু অনেক সময় সেটা ম্যানেজমেন্টটা থাকে না, তো আপনাকে একটা কার্ডিয়াক হসপিটালে কিন্তু দৌড়াতে হবে। এবং আপনি যদি 1 ঘন্টার মাঝে সেই হসপিটালে পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনি হার্ট অ্যাটাক না হলে আপনি হার্টের কোনো ক্ষতি ছাড়া আপনি দারুণ একটা সার্ভিস সেখানে পাবেন। কিন্তু এটা যদি 2 ঘন্টা হয়ে যায় আপনার হার্টের ক্ষতি হতে থাকবে, এটা 4 ঘন্টা হয়ে গেলে আপনার হার্টের আরও বেশি ক্ষতি হবে, এবং 6 ঘন্টা পরে গেলে দেখা যাচ্ছে যে আপনি আসলে খুব বেশি ভালো কোনো চিকিৎসা আসলে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে হয়তোবা অন্য ধরনের একটা চিকিৎসা দিয়ে, অর্থাৎ হার্টের ক্ষতি অলরেডি হয়ে গেছে, তখন কিন্তু ঠেকানো সম্ভব না। অর্থাৎ আপনাকে মাথায় পানি না দিয়ে, বা আমরা যে এই গ্যাসের ওষুধ খাও, অমুক করো তমুক করো, শোয়াই রাখো, বাতাস দাও, এসব না করে আপনার ফার্স্ট কাজ হবে আপনি যত দ্রুত পারেন একটা হসপিটালে চলে যান, এবং যেখানে হৃদরোগের চিকিৎসা আছে সেখানে চলে যান। এবং সেখানে যেমন আমার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে ওখানে ইনস্ট্যান্ট একটা ইসিজি আছে, ট্রপোনিনের ব্যবস্থা আছে, ইনস্ট্যান্ট ওরা ট্রপোনিন আই করে ফেলতে পারে। এবং হার্ট অ্যাটাকের যে পেশেন্টগুলো ওরা যদি ট্রপোনিন আই বেশি থাকে এবং ইসিজি ইকো সব কিছু মিলে যদি মনে হয় যে স্টেন্টিং করা দরকার, ওরা কিন্তু 1 ঘন্টার মাঝে স্টেন্টিং করে দিচ্ছে একদম বিনা পয়সায়। গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু রেডি করে রেখেছে, আমাদের শুধু সচেতন হতে হবে যে আমাকে হসপিটালে যেতে হবে। জি, এইটা আপনি যখন উত্তর দিচ্ছিলাম আমার কয়েকটি কথা মনে হলো। ধরেন কারো এই মুহূর্তে ধরেন এইখানেই কারো হার্ট অ্যাটাক হলো, সবাই যে দেখা যাচ্ছে যে হৃদরোগ ইনস্টিটিউটে যাচ্ছে, এটা এখান থেকে অনেক দূর। এই যে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা শহরে যে জ্যামের অবস্থা, সেটা হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছানো অনেক ক্ষেত্রে সম্ভব নয়। এমন কোনো ডাটাবেস বা এমন কিছু করা যায় কিনা, এই অমুক আমি যদি এখানে করি নিকটবর্তী হাসপাতালে, এটা যেমন কি অনেকেই মনে করতে পারে যে কুর্মিটোলায় কি এই ব্যবস্থা আছে কিনা? কুর্মিটোলায় ডেফিনেটলি ব্যবস্থা আছে, কিন্তু কুর্মিটোলা কিন্তু যেটা করবে যেমন ইমার্জেন্সি কাজগুলো, হ্যাঁ কুর্মিটোলা কিন্তু যে প্রাইমারি পিসিআই বা এমন কোনো প্রাইমারি কিছু নাই। পিসিআই যেমন আমার ওখানে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে ওখানে 24 ঘন্টা ওখানে কিন্তু হয়, পিসিআই হয়। আর কোথায় মানে সকল পেশেন্ট যদি ওখানে যায় সেটা লোডও তো পড়ে, সেখানে আবার হ্যাঁ, বললাম যে লোডও যাওয়ার হয়, একটা বিষয় আছে, লোডও হয়। আর কাছাকাছি কি কোথায় কোথায় কাছাকাছি হয় আমাদের আসলে দর্শকদের যদি অন্যান্য বলতেন। যে হসপিটালগুলো আছে ওরা সাধারণত যেটা করে যে ওরা যদি ডায়াগনোসিস হয় সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, ওনারাও করতে পারেন। কিন্তু আমি ওনাদের যে দ্রুত কাজ হয় কিন্তু ঢাকা শহরে, যেমন আমার আচ্ছা। বাসা থেকে এসেছি, আমি কিন্তু 1 ঘন্টা 40 মিনিটে এসেছি। হ্যাঁ, আসলে বেস্ট হয় কি, যেমন আমার পেশেন্টগুলোকে আমি যারা কিশোরগঞ্জে থাকেন ও ময়মনসিংহে শহরে যেতে
ও যদি 2 ঘন্টা লাগে, ও ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, কিন্তু আলটিমেটলি হয় কি ওই জেলা শহরগুলো কিন্তু ওকে অর্থাৎ আবার আপনি ঢাকায় বলছেন যে খুব পাঠায়। যত দ্রুত হাসপাতালে নেওয়া যাবে হ্যাঁ, হ্যাঁ, ততই হ্যাঁ, আসলে মঙ্গল এবং তত তাড়াতাড়ি সেভ করা যায়। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে আলাপ করলাম, কাদের হয় তা নিয়ে আলাপ করলাম, সে প্রিভেনশনের বিষয়টা যেটা যে আসলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? আচ্ছা, হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে প্রথমত যেটা সেটা হলো যে আমার লাইফস্টাইলটা, আমরা যেটাকে লাইফস্টাইল বলি, যে একটা হেলদি একটা লাইফস্টাইল, এটা হেলদি লাইফস্টাইলের মাঝে আমার যে হাঁটা অভ্যাস থেকে শুরু করে আমার যেটা খাওয়া দাওয়া, আমার শাকসবজি খাবো, আমি রেড মিট অ্যাভয়েড করব, আমার ডায়াবেটিস থাকলে সেটাকে প্রপারলি কন্ট্রোল করব, তারপর আমার কাজের যে পরিবেশ আছে সেটাকে কিন্তু একটা ফ্রেন্ডলি, খুব মানে জয়ফুল একটা কাজের পরিবেশ রাখবো, হ্যাঁ। এবং শুধু কাজের পরিবেশ না, কিন্তু আমার ফ্যামিলি লাইফটাও কিন্তু সুন্দর হতে হবে। যে আমার প্রতিদিন বউর সাথে ঝগড়া হলো, এগুলা হলে কিন্তু আপনার আসলে কিন্তু সব কিছুই মিনিংফুল। আপনার বাসায় আপনি খুব মানে পরিবেশটা হারমোনি না, সেটা কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে, হ্যাঁ। মানে আমরা যেভাবেই বলি না কেন, ফ্যামিলি লাইফটা খুব সুন্দর থাকবে, আমার অফিসে আমার ফ্রেন্ডে একটা পরিবেশ থাকবে, আমার ফুড হ্যাবিটটা ভালো থাকবে। আমরা যা খাচ্ছি সব তো বিষাক্ত, আমার যেটা ধারণা। এই ফুডগুলো কিন্তু, এটা গভর্নমেন্টের অনেক বড় একটা রোল আছে। তারপর আমরা যে ওয়েদার, আমাদের যে এনভায়রনমেন্ট, হ্যাঁ, আমার বাতাসটা তো পরিষ্কার না, আমার তো অক্সিজেনেটেড ব্লাড নেওয়ার জন্য আমার লাংসটা তো এই হার্ট আমার সেটা অ্যাসপেক্ট করে, কিন্তু আমার বাতাসটাও তো ভালো না এখানে। অর্থাৎ আমার সামগ্রিকভাবে একটা কিন্তু হেলদি একটা পরিবেশ, হেলদি একটা লাইফস্টাইল, সাথে সারাক্ষণ যারা রিস্কে আছি ডাক্তারের সাথে একটু যোগাযোগ। আচ্ছা, যাদের প্রেশার রয়েছে তাদেরকে আসলে দীর্ঘদিন ধরে প্রেশার ওষুধ এগুলি খেয়ে যেতে হবে? হ্যাঁ, হাইপার টেনশন যেটা বলছি, হাইপার টেনশন কিন্তু একবার যদি আপনার হয়, ডায়াগনোসিস যদি হয়, সেটাকে আপনাকে খেয়ে যেতে হবে এবং লাইফ লংয়ে এটা খেয়ে যেতে হবে। এবং এটাতে অনেকের ধারণা আছে যে এটা সারা জীবন খাবো, একটু প্রেশার কমলে বাদ দিয়ে দিব, এটা অনেকে আছে ওটা করে থাকেন। লাইফ স্টাইলে মানবো, সাথে সাথে ওষুধও খেয়ে যেতে হবে। অবশ্যই খাবো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, কিন্তু তা থেকে বাঁচার কিন্তু উপায় রয়েছে। যে নিয়মগুলো উনি বললেন সেই নিয়মগুলি মানতে হবে, আমাদের হেলদি একটা লাইফস্টাইল, সেই সাথে সকল ধরনের আমাদের বদ অভ্যাসগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো। আমরা সকলে সুস্থ থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।